আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েট ইঞ্জিনিয়ার থেকে আমি শেখ রবিউল ইসলাম। আজকের ক্লাসে আলোচনা করব সার্ভেইং এর চ্যাপ্টার 5 সমতলমিতির প্রকারভেদ সম্পর্কে। শুরুতে আমরা দেখব এই চ্যাপ্টারের ভিতর কি কি থাকছে। এই চ্যাপ্টারে আমরা জানবো সমতলমিতির বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে, এই বিভিন্ন প্রকার সমতলমিতির উদ্দেশ্য সম্পর্কে, দেন এই সমতলমিতি সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যাগুলি সমাধান করব এবং সর্বশেষ আমরা এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসে সেগুলো সম্পর্কে জানবো। তো খুবই সহজ চ্যাপ্টার। শুরুতেই দেখবো আমরা বিভিন্ন প্রকার সমতলমিতি সম্পর্কে। তো সমতলমিতি কি বা কাকে বলে এটা সম্পর্কে আমরা আমাদের প্রিভিয়াস চ্যাপ্টারগুলোতে জেনে এসেছি। এখন এই সমতলমিতির বেশ কিছু প্রকারভেদ রয়েছে, তবে প্রধানত একে দুই ভাগে ভাগ করা যায়, প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ। এই প্রত্যক্ষ লেভেলিংকে আবার 6 ভাগে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে পার্থক্যায়ন বা ফ্লাই লেভেলিং, এরপর আসে প্রোফাইল লেভেলিং, প্রস্থচ্ছেদ লেভেলিং, নিরীক্ষায়ন লেভেলিং, বিনিময়ক্রম লেভেলিং আর সূক্ষ্ম বা প্রিসাইজ লেভেলিং। পরোক্ষ লেভেলিং এর ভিতর থাকতেছে আমাদের ব্যারোমেট্রিক লেভেলিং, হিপসোমেট্রিক লেভেলিং এবং ট্রিকোনোমেট্রিক লেভেলিং। এখন এই প্রকারভেদগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি। তো পার্থক্য আমরা ফ্লাই লেভেলিং বলতে আসলে কি বোঝায়? ফ্লাই লেভেলিংটা লেভেলিং কাজের বিশুদ্ধতা নিরীক্ষায়ন এবং কোনো বেঞ্চমার্ক হতে দূরবর্তী কোনো বেঞ্চমার্কে আরএল বহন করে নেওয়ার জন্য যে লেভেলিংটা করা হয় এটা হচ্ছে ফ্লাই লেভেলিং। অর্থাৎ আমরা এভাবে মনে রাখতে পারি, ফ্লাই অর্থ কি? ওড়া। তো একটা বেঞ্চমার্ক হতে আরেকটা বেঞ্চমার্কে আরএলটা যখন ট্রান্সফার করা হয়, উড়িয়ে নিয়ে যাওয়া হয়, এই জিনিসটাকে বলা হচ্ছে ফ্লাই লেভেলিং। আচ্ছা, এছাড়া ফ্লাই লেভেলিংয়ের আরও বেশ কিছু উদ্দেশ্য আছে। দূরবর্তী দুইটা বিন্দুর এলিভেশন জানা, দুইটা বিন্দুর এলিভেশন পার্থক্য নির্ণয় করা, কোনো বেঞ্চমার্ক হতে দ্রুততম সময়ে দূরবর্তী কোনো স্টেশনে আরএল নেওয়া, লেভেলিং কাজের বিশুদ্ধতা যাচাই করা ইত্যাদি। এরপর আসে প্রোফাইল বা লম্বালম্বী লেভেলিং। প্রোফাইল লেভেলিংটা সাধারণত করা হয় কোনো রেখা বরাবর ভূপৃষ্ঠের যে অবস্থা, অর্থাৎ উঁচু নিচু বন্ধুরতা, এটা জানার জন্য মূলত প্রোফাইল লেভেলিং করা হয়। আর প্রোফাইল লেভেলিং এর আরও কিছু উদ্দেশ্য আছে, যেমন সড়কপথ, রেলপথ, পাইপলাইন, শিয়ার সিস্টেম ইত্যাদির জন্য প্রস্তাবিত কেন্দ্রীয় রেখা বরাবর ভূপৃষ্ঠের ভিন্ন বিন্দুর এলিভেশন জানা, একটা প্রকল্পের স্থান নির্বাচনের জন্য ভূমির বন্ধুতা সম্পর্কে অবগত হওয়া, এটাই মূলত মেন উদ্দেশ্য। যে একটা প্রস্তাবিত প্রকল্প বরাবর এটার যে ভূমিরূপটা জানা, এটা হচ্ছে আমাদের প্রোফাইল লেভেলিং এর মেইন উদ্দেশ্য। এর ফার্স্ট হচ্ছে প্রস্থচ্ছেদ লেভেলিং। কোনো লম্বালম্বী রেখার, বিশেষ করে প্রস্তাবিত সড়ক বা রেলপথের কেন্দ্রীয় রেখার আড়াআড়িভাবে এই ধরনের লেভেলিং করা হয়, একে প্রস্থচ্ছেদ লেভেলিং বা ক্রস সেকশন লেভেলিং বলা হয়। আর প্রোফাইল লেভেলিং এর মাধ্যমে আমরা একটা রেখার লম্বালম্বী ভূমিরূপ জানতে পারি। আর এই ক্রস সেকশন লেভেলিং হলো এই যে কোনো প্রস্তাবিত আমাদের রোড, শিয়ার সিস্টেম, পাইপলাইন, তো এটা কিন্তু নির্দিষ্ট একটা উইথ থাকে, তো এই চওড়া বরাবর ক্রস সেকশন বরাবর যে লেভেলিংটা হয় এটা হচ্ছে প্রোফাইল লেভেলিং। আর এর মাধ্যমে আমরা এই ক্রস সেকশনাল এলিমেন্টের যে ক্যারেক্টারিস্টিক এগুলো জানতে পারি, অর্থাৎ এই চওড়া বরাবর আমাদের ভূমিরূপ কেমন এই জিনিসটা সম্পর্কে আমরা ধারণা পাই। এরপরে আছে নিরীক্ষণ লেভেলিং। তো লেভেলিং কার্য চলাকালে যে সকল বিন্দুর আরএল নির্ণীত হয়েছে ওই সকল বিন্দুর আরএল পুনরায় যাচাই করার জন্য যেটা করা হয় এটা হচ্ছে আমাদের নিরীক্ষণ লেভেলিং। এরপর আছে বিনিময়ক্রম লেভেলিং। আচ্ছা, বিনিময়ক্রম লেভেলিংটা হচ্ছে দুই বিন্দুর মাঝে জলাশয়, স্রোত, শ্রেণী, খাল, নদী, জলাভূমি অনুরূপ কোনো প্রতিবন্ধকতার কারণে যখন ভারসাম্য দূরত্ব অগ্র পশ্চাৎপাত নেওয়ার জন্য লেভেল যন্ত্র স্থাপন করা যায় না, তখন লেভেলিংয়ের যে বিশেষ পদ্ধতিতে দুই বিন্দুর এলিভেশন পার্থক্য নির্ণয় করা হয় সেটাকে বলা হচ্ছে আমাদের বিনিময়ক্রম লেভেলিং। এই বিনিময়ক্রম লেভেলিংয়ে আরও কিছু উদ্দেশ্য আছে, মূলত এটাই দুই বিন্দুর এলিভেশন নির্ণয় করা, দুই বিন্দুর এলিভেশন পার্থক্য জানা, এরপর যে কলিমিশন ভ্রান্তি দূর করা। আমরা প্রিভিয়াস চ্যাপ্টারে কিন্তু শিখে এসেছি কলিমিশন ভ্রান্তি কিভাবে নির্ণয় ও সংশোধন করতে হয়। তো এই মোটামুটি এই লেভেলিংগুলোর উদ্দেশ্য। এরপর আমাদের যে পরোক্ষ লেভেলিং যেগুলো আছে ওখান থেকে মোটামুটি ত্রিকোণমিতিক লেভেলিংটা সম্পর্কে জানলে হবে। ত্রিকোণমিতিক লেভেলিংটা হলো কোনো একটা জানা দূরত্ব হতে কোনো বিন্দুর উলম্ব কোণ মেপে এলিভেশন নির্ণয় করার জন্য ত্রিকোণমিতিক লেভেলিং পদ্ধতি ব্যবহার করা হয়। এতে সূক্ষ্ম থিওডোলাইটের সাহায্যে উলম্ব কোণ মাপা হয় এবং সমতলিক জরিপের ক্ষেত্রে আনুভূমিক দূরত্ব সরাসরি মেপে নেওয়া হয়। এতে একটি কোণ মেথের সূত্র, জ্ঞাত অনুভূমিক দূরত্বের ব্যবহার করে টাওয়ার উচ্চতা, মিনার উচ্চতা, পানির ট্যাঙ্ক এলিভেশন ইত্যাদি নির্ণয় করা হয় বা নির্ণয় করার প্রয়োজন হতে পারে। তো ত্রিকোণমিতিক লেভেলিং সাধারণত থিওডোলাইট যন্ত্র ব্যবহার করে করা হয়ে থাকে। আর এই থিওডোলাইট যন্ত্র সম্পর্কে আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে বিস্তারিত জানবো। আমাদের থিওডোলাইটের উপর একটা চ্যাপ্টারই আছে শুধুমাত্র থিওডোলাইট সম্পর্কে। তো আমরা এখন এই লেভেলিং সম্পর্কিত কিছু প্রবলেম সলভ করব। এগুলো খুবই সহজ। আমাদের বিগত যে চ্যাপ্টারগুলো ছিল, চ্যাপ্টার 3 এবং 4, এই চ্যাপ্টারগুলো যদি আপনারা দেখে থাকেন তাহলে খুবই সহজে এগুলো বুঝতে পারবেন। তো এখানে মোটামুটি একটা প্রিন্সিপাল কাজে লাগিয়ে আমরা সবগুলো ম্যাথ প্রবলেম সলভ করতে পারবো। সেটা হচ্ছে আমাদের যে ইনস্ট্রুমেন্ট হাইট যেটা ছিল, ইনস্ট্রুমেন্ট হাইট ইজ ইকুয়াল টু কি, কোনো একটা জায়গার আরএল প্লাস স্টেপ পার্ট। তো এটা আমি পূর্বে দেখিয়েছিলাম, আবার রিপিট করতেছি। কোনো একটা
ভূমি যদি আমাদের দেওয়া থাকে এবং সেই ভূমিটার আরএল যদি আমাদের জানা থাকে, সাপোজ আমাদের একটা ভূমি দেওয়া আছে, এটা আরএল হলো 100 মিটার। তো এই আরএল এর উপর যদি আমরা একটা যন্ত্র স্থাপন করি, এই আরএল এর উপর যদি আমরা এই লেভেল যন্ত্র স্থাপন করি এবং এখান থেকে একটা স্টেপ পার্ট, তো সাপোজ আমরা স্টেপ পার্ট হলো 5 মিটার, তাহলে এই যন্ত্রের উচ্চতা আমরা কত পাবো? তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি যে এই যন্ত্রের উচ্চতা অর্থাৎ এই কলিমেশন রেখা বরাবর যে উচ্চতা, এই যন্ত্রের উচ্চতা সমান আমরা লিখতে পারি স্টেপ পার্ট প্লাস হচ্ছে এই ভূমির আরএল। তো এইটাই মূলত আমাদের কনসেপ্ট। এই কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা এখানকে সব প্রবলেম সলভ করব। তাহলে আমরা 1 নম্বর প্রবলেমটা দেখি। এখানে হচ্ছে গ বিন্দুতে যন্ত্র বসিয়ে ক খ বিন্দু স্টেপ পার্ট পাওয়া গেলে যথাক্রমে 1.75 মিটার 2.15 মিটার। ক বিন্দুর আরএল 25 মিটার হলে খ বিন্দুর আরএল কত? ওকে, তো এখানে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, কোনো একটা যোজনাতে যন্ত্রের উচ্চতা সর্বদা সমান থাকে, অর্থাৎ যন্ত্রটা একবার সেট আপ করে আমরা যতগুলো পার্ট নিব, তো একবার সেট আপ করাটাকে বলা হচ্ছে একটা যোজনা। তো এই একবার সেট আপ করে আমরা যতগুলো পার্ট নিব সবগুলোর জন্যই তো আমাদের যন্ত্রের উচ্চতা সেম হবে, তাই নয় কি? তো সেক্ষেত্রে আমরা এই কনসেপ্টটা কাজে লাগিয়ে অঙ্কগুলো করবো। তাহলে আমাদের গ বিন্দুতে যন্ত্র বসে ক খ বিন্দু স্টেপ পার্ট পাওয়া গেল, অর্থাৎ এই যন্ত্রটাকে সেট আপ করা হয়েছে একটা বিন্দুতে এবং সেই একই বিন্দুতে রেখে ক খ দুইটা বিন্দুর স্টেপ পার্ট নেওয়া হয়েছে। তাহলে আমাদের ক বিন্দুর আরএল 25 মিটার হলে খ বিন্দুর আরএল কত? তাহলে আমরা ক বিন্দুতে আমরা এই সেট আপের জন্য যন্ত্রের উচ্চতা বের করবো। তাহলে প্রথমে যদি যন্ত্রের উচ্চতা বের করি, তাহলে ক বিন্দুতে যন্ত্রের উচ্চতা, সেটা কি হবে? আমরা জানি যন্ত্রের উচ্চতা সমান স্টেপ পার্ট প্লাস আরএল। ক এর স্টেপ পার্ট ছিল আমাদের 1.75 মিটার, তাহলে 1.75 প্লাস আরএল দেওয়া আছে ক বিন্দু 25 মিটার, তাহলে এটা করলে আমাদের হবে 26.75 মিটার। ওকে, ক বিন্দুর যন্ত্রের উচ্চতা পেয়ে গেলাম। আর এই যন্ত্রের উচ্চতাটা আমাদের পুরো সেট আপের জন্য একই থাকবে, ক খ ছাড়াও এখানে আরও যদি কোনো পার্ট নিয়ে হতো তার জন্য একই থাকতো। তাহলে যন্ত্রের উচ্চতা পেয়ে গেলাম। তো আমরা তাহলে এখান থেকে আমরা যে এই ফর্মুলা থেকে যদি দেখি, তাহলে আরএল সমান আমরা কি লিখতে পারি? স্টেপ পার্টকে যদি আমরা সাইড চেঞ্জ করে দিই, তাহলে আরএল সমান এই ইনস্ট্রুমেন্ট হাইট মাইনাস হয়ে গেল স্টেপ রিডিং। তাহলে খ বিন্দুতে আরএল আমরা নির্ণয় করবো কীভাবে? তাহলে খ বিন্দুর আরএল আমরা যন্ত্রের উচ্চতা থেকে খ বিন্দুর স্টেপ পার্ট বিয়োগ দেবো, বাস এটাই। তাহলে যন্ত্রের উচ্চতা হচ্ছে 26.75 মিটার মাইনাস খ এর স্টেপ পার্ট হলো 2.15। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, খ বিন্দুতে আরএল আসবে 24.6। এটাই আমাদের নির্ণয় আরএল। খুবই সহজ অঙ্ক, আশা করছি সবাই বুঝতে পারছি। এবং এই একই কনসেপ্ট দিয়ে কিন্তু আমরা বাকি অঙ্কগুলো সমাধান করব। আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাব। আমাদের পরবর্তী অঙ্কটা হচ্ছে 70 মিটার দূরবর্তী দুইটি বিন্দু ক ও খ এর স্টেপ পার্ট যথাক্রমে এত, খ বিন্দু আরএল 25 মিটার হলে ক বিন্দুর আরএল নির্ণয় করো। সেম ম্যাথ আমরা আগেরটা যেভাবে করছি এভাবে করব। তাহলে সর্বপ্রথম আমাদের কাজ কি? আমরা যে বিন্দুর আরএল দেওয়া আছে ওই বিন্দুতে যন্ত্রের উচ্চতা বের করবো। হতে যন্ত্রের উচ্চতা হবে, এখানে আমাদের খ এর স্টেপ পার্ট হচ্ছে 1.85 মিটার, 1.85 প্লাস আরএল দেওয়া ছিল 25 মিটার। তো এটা করলে 26.85 মিটার। ওকে, তো যন্ত্রের উচ্চতা পেয়ে গেলাম। এখন এটা থেকে জাস্ট ক এর স্টেপ পার্ট বিয়োগ দিলে কতে আরএল পেয়ে যাবো। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে 26.10 মিটার। বাস এটাই আমাদের অ্যান্সার। খুবই সহজ অঙ্ক ছিল, আশা করছি বুঝতে পারছি আমরা সবাই। নেক্সট অঙ্কে যাই। পি ও কিউ এর স্টেপ রিডিং একই স্টেশন থেকে এত, যদি কি স্টেশনে আরএল 100 ফিট হয় তবে যন্ত্রের উচ্চতা পি স্টেশনের আরএল কত? সেম ওয়েতে আমরা সলভ করবো এটাও। তো আমাদের কিউ স্টেশনের স্টেপ পার্ট দেওয়া আছে 3.90 মিটার এবং কিউ স্টেশনের আরএল দেওয়া আছে 100 মিটার। তাহলে আমাদের কিউ স্টেশনের যন্ত্রের উচ্চতা কত হবে? কিউ স্টেশনের যন্ত্রের উচ্চতা হবে 3.9 প্লাস 100, 103.9 ফিট। আমরা যন্ত্রের উচ্চতা পেয়ে গেলাম। আর পি স্টেশনের আরএল আমরা কীভাবে পাবো? আমরা এই যন্ত্রের উচ্চতা থেকে পি স্টেশনের যে স্টেপ রিডিং ছিল আমাদের 5.44 মিটার, এটা বিয়োগ দিব। তাহলে 103.9 মাইনাস 5.44 ফিট। তো এটা বিয়োগ করলে আমাদের ক্যালকুলেশন করলে ভ্যালুটা আসবে 98.46 ফিট। এটা আমাদের অ্যান্সার। আর যন্ত্রের উচ্চতা এসেছিল এটা আরেকটা অ্যান্সার। খুবই সহজ অঙ্ক এগুলো, আশা করছি আমরা বুঝতে পারছি। আমরা এখন নেক্সট একটা ম্যাথ দেখবো। এগুলো একটু অন্যরকম, আমরা পূর্বের চ্যাপ্টারে যেগুলো করছি ওই কনসেপ্টেরই, কঠিন কিছু না। একটি কক্ষের মেঝে, ছাদের তলদেশ এবং বিমের তলদেশ স্টেপ পার্ট যথাক্রমে এই তিনটা দেওয়া আছে। বিমের গভীরতা এবং কক্ষের উচ্চতা
বের করতে হবে। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা যে সমতলমিতি লঘুকরণের যে অঙ্কগুলো শিখেছি ওই কনসেপ্ট দিয়ে সলভ করবো। এখানে স্টেপ পার্ট মাত্র 3টা, তাহলে 3টা পার্ট হলে আমাদের প্রথম যে পার্টটা নেওয়া হয় সেটা নিশ্চয়ই পশ্চাৎ পার্ট হয় বা ব্যাক সাইড ট্রেডিং, আর লাস্ট যেটা হয় সেটা হচ্ছে অগ্রবর্তী পার্ট। তাহলে মাঝে বাকি থাকছে এইটা হচ্ছে ইন্টারমিডিয়েট সাইড ট্রেডিং বা মধ্যবর্তী পার্ট। তাহলে আমরা ছোট্ট করে একটা সলভ করে ফেলবো। আমাদের এখানে যোজনা থাকবে একটা, স্টেপ পার্ট হবে 3টা, যন্ত্রের উচ্চতা থাকবে RL থাকবে। যোজনা আমাদের স্টেপ পার্ট, পশ্চাৎ, মধ্যম এবং অগ্রবর্তী। আর এখানে আমাদের যন্ত্রের উচ্চতা থাকবে, এখানে থাকবে আমাদের RL, আর এখানে থাকবে কমেন্টস বা মন্তব্য। ওকে, তাহলে আমাদের যোজনা এখানে একটাই, একবার সেট আপ করা হয়েছে। 3টা পার্ট, তাহলে আমাদের শুরুর যে পার্টটা আছে 1.20, এটা হচ্ছে আমাদের কি পশ্চাৎ পার্ট 1.20, আর বাদ বাকি পার্ট একটা হচ্ছে -2.6 আর একটা হচ্ছে অগ্রবর্তী 2.10। ওকে, তো আমাদের বিমের গভীরতা এবং কক্ষের উচ্চতা বের করতে হবে। এই ক্ষেত্রে আমাদের যে কোনো একটা পয়েন্টের RL তো জানা থাকতে হবে, না থাকলে তো আমাদের কখনোই যে কক্ষের উচ্চতা নির্ণয় করা সম্ভব না। তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা RL ধরে নিব, আমরা প্রথম পার্ট বা মেজর RL একটা কিছু ধরে নিব। তো সাপোজ এখানে আমাদের ধরে নিলাম হচ্ছে আমরা মেজর RL আমরা 10 মিটার ধরে নিব। ওকে, তাহলে আমাদের যে মেজর RL অর্থাৎ এই যে বেঞ্চমার্ক RL হচ্ছে 10 মিটার। তাহলে আমরা এখানকার RL ফার্স্ট যে আমাদের স্টপ পার্ট, এটার RL নিয়ে নিলাম হচ্ছে 10 মিটার, এটা আমরা ধরে নিলাম। ওকে, তাহলে এটার RL যদি 10 মিটার হয় তাহলে এখানে যন্ত্রের উচ্চতা কত? RL প্লাস স্টেপ পার্ট হচ্ছে 1.20, তাহলে এটা 11.20। এখন তাহলে বাদ বাকি, এখন আমাদের একটা যোজনার জন্য যন্ত্রের উচ্চতা সবগুলোর জন্য সেম, তাহলে বাদ বাকি 2টা পয়েন্টের RL আমরা কীভাবে বের করব? আচ্ছা, এখানে একটা জিনিস লিখতে হবে, সেটা হলো আমাদের কোনটা কোন পয়েন্ট। এখানে একটা পয়েন্ট হলো আমাদের প্রথমটা হলো মেঝে, পয়েন্টটা হচ্ছে ছাদের তলদেশ, আরেকটা হচ্ছে বিমের তলদেশ। এটা হচ্ছে ছাদের তলদেশ, বিমের তলদেশ। ওকে, তো আমাদের যন্ত্রের উচ্চতা যেহেতু একটা যোজনার জন্য সেম হয়, এখন আমরা যন্ত্রের উচ্চতা থেকে বিয়োগ দিয়ে বাদ বাকি 2টা পয়েন্টের RL বের করে ফেলবো। তাহলে আমাদের এখানে RL বের করার সিস্টেম হচ্ছে এই যে আমাদের 11.20 মাইনাস আমাদের স্টেপ পার্টগুলো আছে নেগেটিভ -2.6, তার মানে আলটিমেটলি দুটা কী হবে? যোগ হবে। এটা আসতেছে আমাদের 13.8, আরেকটা আসতেছে আমাদের 13.3। ওকে, তাহলে আমরা 3টা পয়েন্টের RL বের করে ফেললাম। আমরা ধরে নিচ্ছি যে মেজর RL হচ্ছে 10 মিটার, আর ছাদের তলদেশে RL হচ্ছে 13.8 মিটার, আর বিমের তলদেশে RL পেলাম 13.3 মিটার। এখন আমাদের দরকার হচ্ছে কক্ষের উচ্চতা। তো কক্ষের উচ্চতা আমরা কীভাবে পাবো? তাহলে প্রথমে কক্ষের উচ্চতা নির্ণয় করি। আচ্ছা, আমরা যদি একটা জায়গার ছাদের তলদেশের RL থেকে মেজর RLটা বিয়োগ দিই তাহলে আমরা কক্ষের উচ্চতা পাবো না। সাপোজ আমাদের এটা হচ্ছে মেজে, এটা হচ্ছে আমাদের রুফ লেভেল, এটা হচ্ছে রুফ লেভেল, এটা হচ্ছে ফ্লোর লেভেল। আমরা যদি এই ছাদের তলদেশের RL থেকে সাপোজ এই মেজর RLটা বিয়োগ, তাহলে আমরা কক্ষের উচ্চতা পেয়ে যাবো। অতএব আমাদের কক্ষের উচ্চতা হবে, ছাদের তলদেশে RL আমরা পেয়েছিলাম 13.8 মিটার, আর মেজর RL ধরে নিয়েছিলাম 10 মিটার। এটা থেকে এটা বিয়োগ দিলাম আমাদের 3.8 মিটার। এই 3.8 মিটারটা হচ্ছে আমাদের কক্ষের উচ্চতা, একটা আমরা পেয়ে গেলাম। ওকে, কক্ষের উচ্চতা পেয়ে গেলাম। এখন আমাদের লাগবে বিমের গভীরতা। তো বিম সাধারণত কোথায় থাকে? বিম তো আমরা সবাই চিনি, বিম থাকে ছাদের সাথে। তো আমরা ছাদের তলদেশের RL থেকে যদি বিমের তলদেশের RLটা বিয়োগ, তাহলে আমরা বিমের গভীরতা পেয়ে যাবো। বিমটা সাধারণত এরকম থাকে। এই ছাদের তলদেশে RL থেকে যদি আমরা বিমের তলদেশে RLটা বিয়োগ দিই, তো এটা থেকে এটা বিয়োগ দিলে তাহলে আমরা এটুকু পেয়ে যাব বিমের গভীরতা। তাহলে বিমের গভীরতা যেটা হবে, ছাদের তলদেশের RL হচ্ছে আমাদের 13.8 মিটার, সেখান থেকে মাইনাস করবো বিমের তলদেশের RL 13.3 মিটার। তো এটা করলে আমাদের 0.5 মিটার, এটা হলো বিমের গভীরতা। তাহলে আমরা বিমের গভীরতা পেয়ে গেলাম, কক্ষের উচ্চতাও পেয়ে গেলাম। তো আশা করছি সবাই বুঝতে পারছি। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবো, আমাদের অবশ্যই কিন্তু একটা বিন্দুর RL জানা থাকতে হবে। সেক্ষেত্রে আমরা যদি দেওয়া না থাকে সবসময় মেজর RL কিছু একটা ধরে নেব। তো এই ছিল মোটামুটি খুবই সহজ ম্যাথ। আমাদের পরবর্তী একটা অঙ্ক বলছে আমাদের এখান থেকে আমাদের কয়েকটা জিনিস বের করতে হবে। তো এখানে যে বিষয়টা দেওয়া আছে সেটা হলো যন্ত্রের অবস্থান 2বার চেঞ্জ করা আছে, অর্থাৎ যোজনা এখানে আমাদের 2টা, একবার যন্ত্রের অবস্থান গতে, একবার ঘতে। তো গ বিন্দুতে যন্ত্রের অবস্থান হওয়ার সময় আমাদের স্টেপ পার্ট পাওয়া গেল যথাক্রমে কতে 2.01, ঘতে 1.80 মিটার, আর ঘতে যন্ত্র অবস্থান গেলে আমাদের ওই একই ক এবং খতে স্টেপ পার্ট পাওয়া গেল ভিন্ন 2টা। তো
তো এখন আমাদের প্রথম প্রশ্ন 1 নম্বর প্রশ্ন হচ্ছে যন্ত্রের কলিমেশন রেখা আনুভূমিক আছে কিনা। এই ধরনের অঙ্কগুলো আমরা আমাদের প্রিভিয়াস চ্যাপ্টারে শিখে এসেছিলাম, আশা করছি ওই ভিডিওটা আপনারা দেখে থাকলে এটা বুঝতে পারবেন। তো কলিমেশন রেখা আনুভূমিক আছে কিনা এটা নির্ণয় করার আমাদের যে সিস্টেম, সেই সিস্টেমটা হচ্ছে আমরা দুইটা অবস্থানে এলিভেশন পার্থক্য নির্ণয় করব। এলিভেশন পার্থক্য যদি সমান থাকে তাহলে আমাদের কলিমেশন রেখা ঠিক আছে, আর যদি সমান না থাকে তাহলে ঠিক নাই। তাহলে শুরুতে আমরা 1 নম্বরটা দেখি। তাহলে আমাদের যন্ত্র গতে থাকা অবস্থায় আমাদের দুই বিন্দুর এলিভেশন পার্থক্য আমরা নির্ণয় করব ক ও ক্ষয়ের। তো এখানে কয়ের এলিভেশনটা হচ্ছে 2.01 মাইনাস কয়েরটা হচ্ছে 1.80। এটি বিয়োগ করলে হবে আমাদের 0.21 মিটার। ওকে, আর আমাদের যন্ত্র ঘতে থাকা অবস্থায় দুই বিন্দুর এলিভেশন পার্থক্য কত হবে? 2.20 মাইনাস 1.98। তো 2.20 মাইনাস 1.98 মিটার। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আসছে 0.22 মিটার। তো আমাদের প্রকৃত যে পার্থক্য প্রথম অবস্থানে সেটা ছিল 0.21 মিটার, আর দ্বিতীয় অবস্থানে যেটা এটা পেয়েছি আমরা 0.22 মিটার। তো আমরা দেখলাম কি দুইটা পার্থক্য সমান না। দুইটা পার্থক্য যদি এলিভেশন ডিফারেন্স সেম না হয় তাহলে নিশ্চয়ই আমাদের কলিমেশন রেখা ঠিক নাই। আমাদের প্রথম অ্যান্সারটা হলো কলিমেশন রেখা আনুভূমিক নেই। এখন কি অবস্থানে আছে এটা আমরা বের করব। এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমাদের যন্ত্র যখন প্রথম সেট আপে ছিল তখন আমাদের পার্থক্য ছিল 0.21 মিটার। ওকে, তাহলে দ্বিতীয় অবস্থানে যাওয়ার পর আমাদের পার্থক্য নিশ্চয়ই 0.21 থাকা উচিত ছিল। তো পার্থক্য 0.21 রাখতে হলে আমাদের ক্ষয়ের স্টেপ পার্ট কত হওয়া উচিত ছিল? ক্ষয়ের স্টেপ পার্ট হওয়া উচিত ছিল 2.20 মাইনাস ক্ষয়ের স্টেপ পার্ট হওয়া উচিত ছিল 2.20 মাইনাস হলো আমাদের যে 0.21 মিটার। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসতেছে 1.99 মিটার। তো আমাদের ক্ষয়ের স্টেপ পার্ট হওয়া উচিত ছিল 1.99 মিটার, বাট আমরা পেয়েছি হলো 1.98 মিটার। 1.99 মিটার, বাট আমরা পার্ট নিরসন পেয়েছি 1.98 মিটার, বাট আমাদের অরিজিনাল স্টেপ পার্ট হওয়া উচিত ছিল 1.99 মিটার। বেশি হওয়া উচিত ছিল, আমরা কম পেয়েছি। তার মানে কি আমাদের এলিভেশন রেখা নিম্নমুখী হয়ে আছে। এই যে আমাদের এলিভেশন রেখাটা এইভাবে নিম্নমুখী হয়ে আছে। কলিমেশন রেখাটা যদি সোজা থাকতো তো সেক্ষেত্রে আমরা এই যে 1.99 মিটার বা বেশি পার্ট পেতাম, কিন্তু আমরা পেয়েছি কম। দ্যাট মিনস আমাদের কলিমেশন রেখাটা নিম্নমুখী হয়ে আছে। তাহলে এখানে আমরা লিখে দিব নিম্নমুখী অবস্থায় আছে। ওকে, 1 নম্বরের কাজ শেষ। 2 নম্বর বলছে ক বিন্দুর আরএল 20 মিটার হলে খ বিন্দুর আরএল কত। আমরা একটু আগে যে অঙ্কগুলো যেভাবে করে আসলাম সেভাবে। তাহলে ক বিন্দুতে আরএল দেওয়া হচ্ছে 20 মিটার, তাহলে ক বিন্দুতে যন্ত্রের উচ্চতা কত হবে? ক বিন্দুতে যন্ত্রের উচ্চতা হবে আরএল প্লাস কয়ের স্টেপ পার্ট যেটা 2.01। এখানে যেহেতু আমাদের কলিমেশন রেখা ঠিক ছিল না, সো খ বিন্দুর আরএল নির্ণয়ের পূর্বে আমাদের ক এবং খ এই দুই বিন্দুর সংশোধিত স্টেপ পার্ট বের করতে হবে। প্রথমে আমরা দেখব যে কত দূরত্বে অবস্থান করছে এরা। তো এখান থেকে যদি একটু দেখার চেষ্টা করি, আমাদের ক ঘ হচ্ছে 10 মিটার, গ খ হচ্ছে ক গ। অর্থাৎ আমরা যদি এমন একটা নিই বিন্দু নিই, তো ক এবং খ এর মাঝে একটা বিন্দু হচ্ছে গ। ক গ এবং খ গ দুটো হচ্ছে 50 মিটার, 50 মিটার, এটা 50 মিটার। ওকে, এবং বাইরে একটা বিন্দু হচ্ছে ঘ বিন্দু। এই ঘ বিন্দুর দূরত্ব ক থেকে 10 মিটার। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা ক এবং খ এর প্রকৃত স্টেপ পার্টটাকে বের করে ফেলবো সংশোধনের মাধ্যমে। তো সেটা যদি আমরা এই পাশে একটু করি তাহলে ক এর প্রকৃত স্টেপ পার্ট, তো আমরা এখান থেকে দেখি যে আমাদের ক এর স্টেপ পার্ট হচ্ছে 2.20 মিটার, আর এই যে এই দুইটার পার্থক্য বের করবো আমরা 1.99 মাইনাস 1.98। তো দুটাকে বিয়োগ করলে আমাদের পার্থক্য করবে 0.01 মিটার। তাহলে আমাদের কয়ের প্রকৃত স্টেপ পার্ট হবে, আমাদের কয়ের স্টেপ পার্ট ছিল 2.20 মাইনাস আমাদের পার্থক্য হচ্ছে 0.01 ইন্টু আমাদের যে যন্ত্রের অবস্থান ঘ বিন্দুতে। এখন ঘ বিন্দু থেকে ক বিন্দু দূরত্ব হচ্ছে 10 মিটার। এই 10 ভাগ হচ্ছে আমাদের ক এবং খ এই দুইটার দূরত্ব 100 মিটার। এটা ক্যালকুলেশন করলে আসবে আমাদের 2.1987 মিটার। ক বিন্দু প্রকৃত স্টেপ পার্ট পেয়ে গেলাম। এখন আমরা ক্ষয়ের প্রকৃত স্টেপ পার্ট বের করবো। তো সেম আমাদের খ বিন্দুর আরএলস এর কত 1. ক্ষয়ের স্টেপ পার্ট ছিল 1.98 মিটার। 1.98 মাইনাস আমরা খেয়াল করি আমাদের যন্ত্রের অবস্থান হচ্ছে ঘতে। এখন ঘ থেকে এই খ বিন্দুর দূরত্ব কত? এদিকে 100 আর এদিকে 10, তো 110 মিটার।
এই যে 0.1 হচ্ছে আমাদের 0.01 ডিফারেন্স ইন্টু 110/100। এটাকে আমরা ক্যালকুলেশন করলে আসবে হলো 1.9687 মিটার। ওকে, তাহলে এখন আমাদের নির্ণয় করতে হবে খ বিন্দুর আরএল। তাহলে যন্ত্রের উচ্চতা থেকে ক্ষয়ের স্টেপ পয়েন্ট বের করলে খ বিন্দুর আরএল, আর এটা একবারে যদি করে দিতে চাই তাহলে যন্ত্রের উচ্চতা কোনটা হবে, কয়ের স্টেপ পয়েন্ট প্লাস ক বিন্দুর আরএল, এটা হচ্ছে যন্ত্রের উচ্চতা। তার মানে আমরা লিখতে পারি খতে আরএল। তাহলে খ বিন্দুতে আরএল, প্রথমে আমরা ক বিন্দুর প্রকৃত স্টেপ পয়েন্ট পেয়েছি 2.1987 মিটার, প্লাস আমাদের প্রশ্নে বলা আছে যে ক বিন্দুর আরএল হলো 20 মিটার, প্লাস হচ্ছে 20 মাইনাস এই ক্ষয়ের স্টেপ পয়েন্ট 1.9687 মিটার। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসতেছে 20.23 মিটার, 20.23 মিটার। এটা হচ্ছে আমাদের খ বিন্দুর আরএল। এই ছিল মোটামুটি সহজ অঙ্ক। আমরা আগে যে অঙ্কগুলো করে আসছি ওই একই কনসেপ্টের, আশা করছি বুঝতে পারছি সবাই। এই ছিল মোটামুটি এই চ্যাপ্টার সম্পর্কিত গাণিতিক সমস্যা বলি। এখন আমরা দেখবো এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে বেশিরভাগ, এই প্রশ্নগুলো সম্পর্কে। প্রথমে আসতেছে লেবেলিং কাকে বলে, কি কি শাখায় ভাগ করা যায়, পরোক্ষ লেবেলিংগুলো কি কি। তো লেবেলিংয়ের যে মেইন শাখাগুলো সেগুলো আমরা জেনে আসছি। প্রত্যক্ষ পরোক্ষ প্রধানত দুই শাখায় ভাগ করা যায়। এরপর আবার প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রত্যেক প্রকার লেবেলিংয়ের আবার শ্রেণীবিভাগ রয়েছে। এখানে ফ্লাই লেবেলিং, বিনিময়ক্রম লেবেলিং ইত্যাদি ইত্যাদি সব ধরনের লেবেলিং সম্পর্কে আমরা জেনে এসেছি। এখানে একটা নতুন বিষয়, সেটা হচ্ছে মিলন ভ্রান্তি। তো মিলন ভ্রান্তি জিনিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেটা হচ্ছে আমাদের কোনো একটা জায়গার পূর্বে নির্ণীত আরএল এবং নিরীক্ষণের পর প্রাপ্ত আরএল দুইটার যে পার্থক্য, এটা হচ্ছে মিলন ভ্রান্তি। অর্থাৎ পূর্বে কোনো একটা জায়গার আরএল নির্ণয় করছি, পরবর্তীতে নিরীক্ষণ লেবেলিংয়ের মাধ্যমে আমরা ওই জায়গাটার আরএল আবার নির্ণয় করছি। তো দুইটা নির্ণীত আরএল এর মাঝে যদি পার্থক্য থাকে, তার মানে কি আমাদের পূর্বে নির্ণীত আরএল ঠিক ছিল না। তো এই যে পার্থক্যটুকু, এই পার্থক্যের পরিমাণটাকে বলা হচ্ছে মিলন ভ্রান্তি। আমরা প্রোফাইল লেবেলিং, ফ্লাই লেবেলিং সম্পর্কে জেনেছি। বিনিময়ক্রম লেবেলিংটা এখানে ইম্পর্টেন্ট। ওকে, এখন আমরা দেখব সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন। তো এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো, এগুলো মোটামুটি একই ধরনের। এখানে সংক্ষিপ্ত বা রচনামূলক প্রশ্নেও সেম প্রশ্নগুলো, যে আমাদের সমতলমিতি কত প্রকার, বিনিময়ক্রম লেবেলিং বলতে কি বোঝায়, এই লেবেলিংগুলোর উদ্দেশ্য, প্রত্যেক প্রকার লেবেলিং সম্পর্কে আমরা বিস্তারিত জেনে এসেছি শুরুতেই আলোচনার সময়। তো মোটামুটি এইগুলো এখান থেকে প্রশ্ন হবে। এই ছিল মোটামুটি আমাদের চ্যাপ্টার 5 বা সমতলমিতির প্রকারভেদ। ধন্যবাদ সবাইকে।